এবার গাজা যুদ্ধের 94তম দিনে তেল আবিবে ভয়াবহ রকেট বৃষ্টি করলো হামাস। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইউক্রেনে একদিনে 51টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। আবারও মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলা, শিশুসহ অন্তত 15 জন নিহত। এদিকে গাইডেড ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানের সহায়তা পেয়েছে হামাস, দাবি রিপোর্টে। আরো জানিয়ে দিব, এবার সন্দেহভাজন ব্রিটিশ গুপ্তচরকে আটকের দাবি চীনের। এদিকে তাইওয়ানের ভোট উৎসবে চীনের বেলুন আতঙ্ক। ইসরায়েল বিরোধী যুদ্ধে আল-আকসা তুফান টার্নিং পয়েন্ট, দাবি ইরানি জেনারেলের। এবং সর্বশেষ জানিয়ে দিব, এবার হিজবুল্লাহ আগ্রাসন বাড়ালে আরেকটি যুদ্ধ দেখবে বিশ্ব, হুঁশিয়ারি ইসরায়েলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার গাজা যুদ্ধের 94তম দিনে তেল আবিবে ভয়াবহ রকেট বৃষ্টি করলো হামাস। অবরুদ্ধ গাজা উপত্যকার নিরপরাধ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিশোধ হিসেবে তেল আবিব ও এর আশেপাশের এলাকাগুলিতে নতুন করে রকেট হামলা চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। গত রাতে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেন হামাসের সামরিক বাহিনী ইজাদ্দিন আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধের 94তম দিনে গাজা থেকে রকেট বৃষ্টি শুরু হলে তেল আবিব এর দক্ষিণে প্রায় 30টি শহরে একযোগে সাইরেনের ভয়ঙ্কর শব্দে বেজে ওঠে। ফলে এসব শহরের ইহুদিবাদী অধিবাসীরা আশ্রয় কেন্দ্রগুলোতে পালাতে থাকে। তবে তাৎক্ষণিকভাবে ইসরায়েল সরকার এই হামলার ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেনি। ইহুদিবাদী ইসরায়েল যখন গাজা উপত্যকার স্থল অভিযানে ব্যাপক সাফল্য পাওয়ার দাবি করেছে, তখন যুদ্ধ শুরুর 3 মাসের বেশি সময় পার হলেও তেল আবিবে রকেট পাঠানোর ঘটনায় হামাসের ব্যাপক সক্ষমতা ফুটে উঠেছে। এর আগে ইংরেজি নববর্ষের প্রথম দিন কাসাম ব্রিগেড তেল আবিব ও এর শহরতলিগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করে। ওই হামলায় বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস এবং 1 ডজনের বেশি দখলদার সেনা নিহত হয়। ওই হামলার পর আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছিলেন, ফিলিস্তিনি যোদ্ধারা গাজা উপত্যকার আকাশে একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টার লক্ষ্য করেও গুলি চালিয়েছেন। সূত্র পার্স টুডে। এদিকে ইউক্রেনে একদিনে ভয়াবহ 51টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। ইউক্রেনে সোমবার ভোরে 51টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এই হামলায় ইউক্রেনের অন্তত 4 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 5 জন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। হামলার বিষয়ে রাশিয়া বলেছে, সোমবার সমুদ্র ও আকাশপথে ইউক্রেনের সামরিক শিল্প লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে রুশ সেনারা। প্রতিদিন আপডেটে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকালে ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্সের লক্ষ্যবস্তুতে কিনজাল হাইপারসনিক মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক অস্ত্র দিয়ে একাধিক হামলা চালানো হয়েছে। এদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রাশিয়া ছোড়া 51টির মধ্যে 18টি ভূপাতিত করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। দেশটির টেলিভিশনে ইউক্রেনীয় বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত বলেছেন, এসব ক্ষেপণাস্ত্র আটকানো বেশ কঠিন। রাশিয়ার উৎক্ষেপণ করা 8টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের শৈত্য প্রবাহের মধ্যেই এই হামলাগুলো হয়েছে। বিলকুল জানিয়েছে, প্রচন্ড শীতের কারণে অঞ্চলটির 15,000 বাসিন্দা বিদ্যুৎহীন ছিল এবং স্থানীয় ট্রাম এবং ট্রলি বাস চলাচল বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। আবারও মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলা, শিশু সহ নিহত অন্তত 15 জন। মিয়ানমারের উত্তর পশ্চিম অঞ্চলে একটি গ্রামে বিমান হামলায় শিশু সহ অন্তত 15 জন নিহত হয়েছে, আহত হয়েছেন অন্তত 20 জন। স্থানীয় গণমাধ্যম গত রোববার এ তথ্য জানায়। তবে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে হামলার এই ঘটনাকে ভুয়া খবর বলে দাবি করা হয়েছে। দেশটির টেলিভিশন চ্যানেল MRTV বলেছে, ওই সময় সেই এলাকায় তাদের কোনো উড়োজাহাজ ছিল না। রোববার স্থানীয় সময় সকাল 10:15টার দিকে তাম্মু জেলার খাম্পাত টাউনশিপের একটি গ্রামে এই হামলা হয়। তবে 2 জন প্রত্যক্ষদর্শী নিরাপত্তাহীনতার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে AFP কে বলেন, মৃতের সংখ্যা আরো বেশি। প্রত্যক্ষদর্শীদের মধ্যে পুরুষ ব্যক্তিটি বলেন, হামলার সময় জান্তাদের একটি যুদ্ধবিমান তিনি দেখতে পেয়েছেন। হামলায় 8 জন শিশু সহ 19 জন নিহত হয়েছেন। ওই ব্যক্তি আরো বলেন, গ্রামের 2টি গির্জাকে লক্ষ্য করে প্রথম বোমা হামলাটি চালানো হয়। এর দ্বিতীয়টি চালানো হয় ভবন ছেড়ে পালিয়ে যাওয়া লোকজনের উপর। তাদের বেশিরভাগই গির্জার বাইরের এলাকায় মারা গেছেন। এই প্রত্যক্ষদর্শী বলেন, যুদ্ধ বিমান থেকে 6টি বোমা ফেলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী আরো বলেন, দুটি গির্জাকে লক্ষ্য করে হামলা চালানো হলেও বোমাগুলো আঘাত হেনেছে গির্জার বাইরের কিছু বাড়ি ঘরে। আরেকটি বোমা আঘাত হেনেছে কমিউনিটি স্কুলের কাছে। এদিকে গাইডেড ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানের সহায়তা পেয়েছে হামাস, দাবি রিপোর্টে। গাজা সিটির দারাজ ও তুফা জেলায় কর্মরত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সৈন্যরা হামাসের নির্ভুল গাইডেড ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য কৌশলগত অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত উপাদান আবিষ্কার করেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, এসব অস্ত্র তৈরিতে ইরান সরাসরি সহায়তা করেছে। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, নাহাল ব্রিগেডের সৈন্যরা এমন কিছু উপাদান খুঁজে পেয়েছে যা প্রমাণ করে হামাস ইরানের নির্দেশনায় নির্ভুল উপাদান এবং কৌশলগত অস্ত্র পরিচালনা এবং তৈরি করতে শিখেছে। আইডিএফ এক্স একটি রকেট ইঞ্জিন এবং এয়ারহেডের ছবিও শেয়ার করে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অনুসারে ইরান সমর্থিত অস্ত্র তৈরির কারখানাটি 330 ফুট দীর্ঘ। একটি সুড়ঙ্গ উন্মোচনের অভিযানের অংশ হিসেবে এটা আবিষ্কৃত হয়েছে। নাহাল ব্রিগেডের কমান্ডার কর্নেল ইয়াউর জুকারম্যান বলেন, গত কয়েকদিনে আমরা হামাস এবং তাদের অনেক স্কোয়াড অবকাঠামো এবং বুবি আটকা পড়া বাড়িগুলো মুখোমুখি হয়েছে। জুকারম্যান বলেন, গাজা সীমান্তের কাছে বৃহত্তর তেল আবিব অঞ্চল এবং ইসরায়েলি জনগোষ্ঠীকে লক্ষ্য করে ব্যবহৃত রকেট লঞ্চিং প্যাডের পাশাপাশি অনেক সুড়ঙ্গ উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্র মনে করে ইরান হামাসকে তহবিল সরবরাহ করে, যদিও ইরান এই অভিযোগ দ্ব্যর্থহীনভাবে অস্বীকার করেছে। এবার সন্দেহভাজন ব্রিটিশ গুপ্তচরকে আটকের দাবি চীনের। ব্রিটিশ সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসের হয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের সন্দেহে এক বিদেশি নাগরিককে আটক করেছে চীন। তবে এই অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাজ্য। বেজিং এর জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় সোমবার বলেছে, যুক্তরাজ্যের গুপ্তচর সংস্থা চীনের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি চালাতে তৃতীয় দেশের কর্মীদের ব্যবহার করেছে। মন্ত্রণালয়টি গোয়েন্দা ও কাউন্টার ইন্টেলিজেন্স উভয় তত্ত্বাবধান করে থাকে। মন্ত্রণালয় অভিযুক্ত অপরাধীকে হুয়াং মৌমো হিসেবে চিহ্নিত করেছে। তিনি একটি বিদেশি পরামর্শকারী সংস্থার প্রধান ছিলেন বলে জানা গেছে। এছাড়াও আর কোনো ব্যক্তিগত বিবরণ বলেননি তিনি। MI6 2015 সালে হুয়াংকে নিয়োগ করেছিল এবং তার সঙ্গে গোয়েন্দা সহযোগিতা সম্পর্ক স্থাপন করেছিল বলে মন্ত্রণালয়ের দাবি। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, তারপর থেকে সন্দেহভাজন গুপ্তচর ব্রিটিশ গোয়েন্দাদের নির্দেশে রাষ্ট্রীয় গোপনীয়তা সংগ্রহ করতে এবং MI6 এর কর্মীদের চিহ্নিত করে বিদ্রোহে উস্কানি দেওয়ার জন্য বেশ কয়েকবার চীন ভ্রমণ করেছিলেন। এদিকে তাইওয়ানের ভোট উৎসবে চীনের বেলুন আতঙ্ক। আঙ্গুলের কর গুনে গুনে আর মাত্র 4 দিন, তারপরের দিনই 13 জানুয়ারি তাইওয়ানের প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচন। প্রদমে চলছে ভোট উৎসব। এরই মধ্যে দ্বীপ অঞ্চলে বেলুন আতঙ্ক ছড়ালো চীন। বেশ কিছুদিন ধরে দিনের বিভিন্ন সময়ে তাইওয়ানের আকাশে চীনা বেলুনগুলো উড়তে দেখা গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার AFP-র খবরে বলা হয়েছে, ডিসেম্বর থেকে এ পর্যন্ত 20টিরও বেশি বেলুন তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে, যার মধ্যে অন্তত 7টি সরাসরি দ্বীপের উপর দিয়ে গেছে। তাইওয়ানের থিঙ্ক ট্যাঙ্ক RAND কর্পোরেশনের পলিসি ইনিশিয়েটিভ ডিরেক্টর রেমন্ড কিউ বলেছেন, বেলুন উড়িয়ে CCP আসন্ন নির্বাচনের দৌড়ে তাইওয়ানের জনগণকে হতাশাগ্রস্ত করার চেষ্টা করছে। সূত্র BBC ও AFP-র। রোববার তৃতীয়বারের মতো আবারও তাইওয়ানের আকাশে 3টি চীনা নজরদারি বেলুন শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামরিক বাহিনী গ্রে জোন এটিকে তাইওয়ানকে হয়রানির একটি নতুন রূপ বলে অভিহিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমান চলাচল কর্তৃপক্ষ অভিযোগ করেছে, আকাশ সীমায় বিমান চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করতে এবং জনগণের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাতে নজরদারি বেলুন উড়াচ্ছে চীন। প্রতিরক্ষা মন্ত্রণালয় অনুসারে দিনে এবং সন্ধ্যায় বেলুনগুলো উড়তে দেখা যায়। এক একটি 12,000 থেকে 36,000 ফুট পর্যন্ত উচ্চতায় থাকে। ইসরায়েল বিরোধী যুদ্ধে আল-আকসা তুফান টার্নিং পয়েন্ট, দাবি ইরানি জেনারেলের। ইরানের সশস্ত্র বাহিনী চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি বলেছেন, অবৈধ দখলদার ইসরায়েল সরকারের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ সংগ্রামে আল-আকসা তুফান অভিযান টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করছে। সোমবার তেহরানে এক বক্তব্যে আরো বলেছেন, যখন গাজা উপত্যকা সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং গোটা পৃথিবী থেকে এই ভূখণ্ড বিচ্ছিন্ন, তখন একদল ফিলিস্তিনি যোদ্ধা এরকম একটি সফল অভিযান পরিচালনা করেছে। তিনি বলেন, ফিলিস্তিনি যোদ্ধারা তাদের নিজস্ব সক্ষমতা ব্যবহার করেছে এবং তারা আন্তর্জাতিক মানের গোয়েন্দা ও সামরিক সক্ষমতা প্রদর্শন করে শত্রু বাহিনীকে হতবাক করে দিয়েছে।
জেনারেল বাকেরি বলেন, ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থাকে তছনছ করে দিয়ে ইহুদিবাদী সরকারকে তার ভবিষ্যতের ব্যাপারে সম্পূর্ণ নিরাশ করে দিয়েছে। ইরানের শীর্ষ জেনারেল বলেন, 7ই অক্টোবরের ওই অভিযানের পর নির্যাতিত ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী বাহিনীর সব রকম পার্শ্ববিকতা সত্ত্বেও ফিলিস্তিনি যোদ্ধারা এখন পর্যন্ত দখলদার সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন। তিনি জানান, গাজাবাসী ফিলিস্তিনিদের কোনো বিষয়ে কোনো উদ্বেগ নেই, বরং তারা তাদের লক্ষ্যপানে এগিয়ে যাচ্ছে। এবার হিজবুল্লাহ আগ্রাসন বাড়ালে আরেকটি যুদ্ধ দেখবে বিশ্ব, হুঁশিয়ারি ইসরায়েলের। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাথে উত্তেজনার মাঝেই আবারও তুঙ্গে হিজবুল্লাহ ইসরায়েল সংঘাত। লেবানন ভূখণ্ডে প্রবেশ করে হামাস নেতাকে হত্যার জবাবে ইহুদি ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। রোববার ইসরায়েলি ভূখণ্ডের 8 কিলোমিটার ভেতরের উত্তরাঞ্চলীয় সেনাঘাঁটিতে 62টি রকেট ও মিসাইল হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীটি। একটি বিমান ঘাঁটি ধ্বংসের দাবিও তাদের। খবর এএফপির। ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে আইডিএফও। তাদের দাবি, পাল্টা হামলায় ধ্বংস করেছে হিজবুল্লাহর সামরিক স্থাপনা, হত্যা করেছে 7 যোদ্ধাদের। সীমান্ত এলাকায় আরো জোরদার করেছে নিরাপত্তা ব্যবস্থা। আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, হিজবুল্লাহ গতকাল নিরাপত্তা বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে। উত্তরাঞ্চল এয়ার কন্ট্রোল ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে দ্রুতই কাটিয়ে ওঠা হবে ক্ষয়ক্ষতিও। এই হামলায় কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। এর জবাবে হিজবুল্লাহর সামরিক স্থাপনায় মিসাইল হামলা চালায় সেনারা। এতে 7 সন্ত্রাসী হতাহত হয়েছেন, তাদের মধ্যে কয়েকজন এই হামলার সাথেও জড়িত ছিলেন।